এটা হলো ম্যাটেরিয়াল অনুসারে, আমাদের অ্যাকর্ডিং টু ম্যাটেরিয়াল অনুসারে মনে হচ্ছে এমএনএল আর কি আছে সিলিকন, আর হলো একটা আর হলো হাইড্রোজেন, 4 ধরনের। এই ক্ষেত্রে ফেকো এমালসিফিকেশনের ক্ষেত্রে ইনজেকশনের সাইজ যেহেতু শুরু থেকে আমরা ফোল্ডেবল লেন্স দিই। জিজ্ঞেস করবো যে কী ধরনের লেন্স, ফেকো করে কী ধরনের লেন্স দিতে চান? ফোল্ডেবল লেন্স ফোল্ড করে, আমরা লেন্সটাকে ফোল্ড করে ভিতরে দিয়ে তারপরে লেন্সটাকে আনফোল্ড হবে ভিতরে গিয়ে ব্যাগের ভিতরে নিয়ে, সেটার ক্ষেত্রে দিই। আর হলো স্মল ইনজেকশন যেগুলো করি আমরা, সেই ক্ষেত্রে হার্ড লেন্স আমরা দিতে পারি। হার্ড লেন্স, সফট লেন্স, হার্ড লেন্স। আরেকটা আমরা বলছি অ্যাকর্ডিং টু কম্পোজিশন। কম্পোজিশন এখানে 4 ধরনের। এগুলো হচ্ছে লেন্সের ক্লাসিফিকেশন। লেন্সের ক্লাসিফিকেশন এই মোটামুটি। তারপর হচ্ছে কমপ্লিকেশন। একটা ক্যাটার সার্জারি করার ক্ষেত্রে তারও আগে আছে যে এটার এমালসিফিকেশনের সুবিধা আর হচ্ছে অসুবিধা কী, আর হচ্ছে এসআইসিএস এর সুবিধা, স্মল ইনসেশনের সুবিধা আর অসুবিধা কী, এটা তো জানতে হবে। এটা তোমরা জানো। এমালসিফিকেশনের অসুবিধা হচ্ছে একটা স্কিল হ্যান্ড সার্জারি লাগবে, স্কিল হ্যান্ড লাগবে, আর ইনস্ট্রুমেন্টাল একটু কস্টলি। এটা হলো ভেগোর অসুবিধা। সুবিধা হলো আর্লি রিকভারি হবে, আর হলো লেস অ্যাস্টিগমেটিজম। দুইটা সুবিধা, দুইটা অসুবিধা। আর ওটার ক্ষেত্রে এটা উল্টা হবে। আর এখানে ফোল্ডেবল লেন্স থাকে, ফোল্ডেবল লেন্সটা একটু ডাউনি থাকে। এখন কমপ্লিকেশন করার ক্ষেত্রে আমরা কী ধরনের অ্যানেস্থেসিয়া দিই? যদি বলে যে কী ধরনের অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া দেই নাকি লোকাল দিই? আমরা ইনফিলট্রেটিং অ্যানেস্থেসিয়া দিই। আমরা শুধু পেরিভালভার অ্যানেস্থেসিয়া দিই। পেরিভালভার অ্যানেস্থেসিয়া দিই। কী কী দেই? বোপিভাকেন দেই আর লিগনুকেন দিই। বোপিভাকেন অ্যান্ড লিগনুকেন দুইটা মিক্স করে দিই। একটা শর্ট অ্যাক্টিং, একটা লং অ্যাক্টিং, দুইটা মিক্স করে দিই। বোপিভাকেন। এখন কথা হচ্ছে যদি আমরা লোকাল সারফেস দিয়ে কিন্তু করা যাবে, সারফেস অ্যানেস্থেসিয়া দিয়েও কিন্তু করা যাবে। যদি আমরা ক্লিয়ার কোর্নিয়াল ইনসিশন দিই সেই ক্ষেত্রে সারফেস দিয়েও করা যাবে। এটাও জিজ্ঞাসা করতে পারেন যে ফেকো এমালসিফিকেশন করার ক্ষেত্রে আমরা কি সারফেস দিয়ে করতে পারবো কিনা, উইদাউট ইনজেকশন করতে পারবো কিনা? করতে পারবো। আমরা সারফেস দিয়ে এখানে করি, সারফেস দিয়ে করা যাবে। অক্সিবোপ্রোকেন 0.4% অক্সিবোপ্রোকেন দিয়েও কিন্তু এখানে ক্যাটারাক্ট সার্জারি করা যাবে। এখন হচ্ছে কমপ্লিকেশনের ক্ষেত্রে এটা হলো ডিউরিং অ্যানেস্থেসিয়া যদি আমরা কি কমপ্লিকেশন হয়? পারোপার্টিক কমপ্লিকেশন, পোস্টোপার্টিক কমপ্লিকেশন, 3 ভাগে ভাগ করে বলবো। ডিউরিং অ্যানেস্থেসিয়া কী হবে? এখানে যদি আমরা ইনজেকশন দিতে যাই, রাফটার গ্লোব পারফোরেশন হয়, আর কি হতে পারে? ভিতরে ভেসেল আছে, আমরা ব্লাইন্ডলি দিচ্ছি ইনজেকশনটা। আমরা কীভাবে দিই? ব্লাইন্ডলি দিই। এখানে ভেসেল আছে, ভেসেলে পাংচার হতে পারে। পাংচার হলে রেট্রোভালভার হেমোরেজ হবে। তাহলে কয়টা গেল? একটা হলো গ্লোব পাংচার হবে, রেট্রোভালভার হেমোরেজ হবে। দুইটা মনে রাখবে। পারোপার্টিক কমপ্লিকেশন হলো যে আমরা টানেল করব, এটা হলো বাটন হোলিং। টানেলে বাটন হোলিং হইতে পারে। বাটন হোল মানে বাটন, এই যে আমাদের যে বাটন হোলিং, এটা হবে, ছিদ্র হয়ে যেতে পারে। যে দিক দিয়ে আমরা ঢুকালাম এর উপর অন্য পাশ দিয়ে একটা ছিদ্র হবে, বাটন হোলিং হতে পারে। আরেকটা হতে পারে এন্ডোথেলিয়াল ইঞ্জুরি, কর্নিয়াল এন্ডোথেলিয়াল ইঞ্জুরি হতে পারে। এখানে আইরিস আছে, আইরিস টিয়ার হবে। আইরিস যদি টিয়ার হয় তাহলে হেমোরেজ হবে। আর একটা ড্রাস্টিক কমপ্লিকেশন যেটা, সেটা হলো পোস্টেরিয়র ক্যাপসুল রাপচার। পোস্টেরিয়র ক্যাপসুল টিয়ার হবে। পোস্টেরিয়র ক্যাপসুল যদি টিয়ার হয় তাহলে নিউক্লিয়াস যেটা আছে সেটা ড্রপ হবে। কোথায় যাবে নিউক্লিয়াস? ভিট্রাস ক্যাভিটিতে যাবে। নিউক্লিয়াস যদি ভিট্রাস ক্যাভিটিতে যায়, নিউক্লিয়াস যদি যায় তাহলে কী হবে? ভিট্রাসের যে ভলিউম আছে 4 ml ভলিউম, সেটা প্রোলাপস হবে। এটা কি জটিল হলো? যেটা আমি আবার বলি, একটা হলো পারেটিভ 2 ভাগে ভাগ করো। একটা হলো আর্লি, একটা হলো ডিলেড। আর্লির মধ্যে একটা বলবা এন্ডোপথালমাইটিস, আর হলো হাই ফিমার। দুইটা এন্ডোপথালমাইটিস, হাই ফিমার ব্লিডিং, ব্লাড ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার, দুইটা। একটা হলো এন্ডোপথালমাইটিস ইনফেকশন হতে পারে, সেটা হলো এন্ডোপথালমাইটিস। আর একটা হলো ব্লাড ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার, হাই ফিমার, এটা হলো আর্লি। অল্প করে বলবো, বেশি বলা যাবে। ডিলেড হলো আফটার ক্যাটারেক্ট হবে, অ্যাস্টিগমেটিজম হবে, দুইটা। আফটার ক্যাটারেক্ট যদি হয় তাহলে কী চিকিৎসা দিব আমরা? অ্যান্ডিয়াক লেজার ক্যাপসুলোটমি করলে সেটা হলো দেখি। স্যার কিন্তু একটু ঘুরে বলবে যে 2 মাস 6 মাস পরে আসলো যে রোগী আবার কম দেখি, তোমার ডায়াগনোসিস হবে আফটার ক্যাটারেক্ট। তখন কী চিকিৎসা দেবো? অ্যান্ডিয়াক লেজার ক্যাপসুলোটমি। এই মোটামুটি এইগুলো, এইটুকু কিন্তু বললি। স্যার স্নেল চট দেখার ক্ষেত্রে কি
এটা হচ্ছে 4টা ইনভেস্টিগেশন আমাদের জরুরি। 4টা ক্ষেত্রে কি আছে আগের যেটা আমরা বলছি স্যাক প্যাটার্ন সিটেস দিয়ে কনফার্ম করব। করতে হবে বিটিসিটি আর হলো এক্সরে পিএনএস। একটা এক্সরে করব। এক্সরে কোন জায়গায় এক্সরে করব? পিএনএস করে রাখতে হবে। পিএনএস এক্সরে টেস্ট করে সবাই। এক্সরে হচ্ছে পিএনএস এক্সরে করব। ইসিজি কেন করব? এজ বেশি দিকে তারপর কার্ডিয়াক সমস্যা আছে কিনা সেটা দেখেন। আরবিএস করবো, তোমরা জানো ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস থাকলে অসুবিধা কি? ইনফেকশনের চান্স বেশি থাকে, দিলে হিলিং আর হলো আদার কমপ্লিকেশন হতে থাকে। তারপর হচ্ছে বিটিসিটি দেখি আর কোনো গ্রস অ্যাবনরমালিটি আছে কিনা, যেহেতু এখানে ব্লিডিং হবে তার জন্য আমরা হলো বিটিসিটি দেখি। আর কি দেখি আমরা একটা এক্সরে পিএনএস দেখি। এক্সরে পিএনএস কেন দেখি? আর হলো সাইনোসাইটিসের সাথে আমাদের সম্পর্ক নেই। আমাদের হলো ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন। তোমরা জানো কন্ট্রাইন্ডিকেশনের ক্ষেত্রে আমরা ডিসিআর অপারেশনের কন্ট্রাইন্ডিকেশন 2 ভাগে ভাগ করছে। একটা হলো অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন আর একটা হলো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। অ্যাবসোলিউটের ক্ষেত্রে কি আছে? অ্যাট্রোফিক রাইনাইটিস। দুইটা মনে রাখবে। একটা হলো অ্যাট্রোফিক রাইনাইটিস আর একটা হলো এখানে যদি ফাইব্রোসিস স্যাক থাকে, স্যাক যদি ফাইব্রোসিস হয় 20 বছর যাওয়ার পানি পড়ে তার স্যাকটা কিন্তু ফাইব্রোসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা করা যাবে। আর হলো যদি মেলিগনেন্সি থাকে তাহলেও করা যাবে। এটা হলো অ্যাবসোলিউট। আর রিলেটিভ তোমরা জানো যদি অ্যাকিউট থাকে সেই ক্ষেত্রে স্যাকের ক্ষেত্রে অ্যাকিউট হলে আমরা ক্রনিক যখন হবে তখন রেজলিউশন যখন হবে তখন করবো। যদি ডিএনএস থাকে সেক্ষেত্রে করা যাবে, যদি নেজাল পলিপ থাকে সেক্ষেত্রে করা যাবে। সেগুলো হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। এখন আমরা ইনভেস্টিগেশন 4টে বললাম, ঠিক আছে? 4টা বিটিসিটি, এক্সরে, ব্লাড সুগার আর হলো এক্সরে পিএনএস আর ইসিজি, এই 4টে। এখন হচ্ছে আমরা ইনভেস্টিগেশন যদি ওকে থাকে তাহলে আমরা হলো চিকিৎসা দিব। কি চিকিৎসা দিব? ড্যাক্রোসিস্টোরাইনোস্টমির সংজ্ঞা অবশ্যই সবাইকে জিজ্ঞেস করা, সবাইকে ইনভেরিয়েবলি সবাইকে জিজ্ঞেস করা হবে ড্যাক্রোসিস্টোরাইনোস্টমির সংজ্ঞা। এই সংজ্ঞা যাতে ভুল না হয়। ড্যাক্রোসিস্টোরাইনোস্টমির সংজ্ঞা বলতে তোমরা পার্টনার যদি থাকে তাহলে বলে মুখস্থ মনে রাখতে হবে। পরীক্ষার সময় হ্যাসিটেট করা যাবে না, ভুল করা যাবে। ড্যাক্রোসিস্টোরাইনোস্টমি আমরা অপারেশন করব। অপারেশনের একটাই। তারপরে হচ্ছে অপারেশনের কমপ্লিকেশন। যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে আমরা কি অপারেশন করি? ড্যাক্রোসিস্টেক্টমি করি। ড্যাক্রোসিস্টেক্টমি আর ড্যাক্রোসিস্টোরাইনোস্টমি আমরা হলো নেজাল মিউকাসের সাথে একটা কানেকশন তৈরি করে যেটা করি সেটা হলো ড্যাক্রোসিস্টোরাইনোস্টমি। আর স্যাক যদি আমরা কেটে ফেলে দিই সেটা হলো সিস্টেক্টমি, ড্যাক্রোসিস্টেক্টমি। এক্ষেত্রে অসুবিধা কী হবে? এপিফোরা হবে, ওয়াটারিং হবে কিন্তু ডিসচার্জ হবে না, অ্যাকিউট স্টেজ হবে না। সেই জন্য আমরা অপারেশনটা করি। কমপ্লিকেশন হবে। তারপর হচ্ছে কমপ্লিকেশনের ক্ষেত্রে প্যারাঅপারেটিভ কমপ্লিকেশন মনে রাখতে হবে। প্যারাঅপারেটিভ কমপ্লিকেশনের ক্ষেত্রে একটাই মনে রাখতে হবে, সেটা হলো হেমোরেজ। কোন জায়গা থেকে হবে? 3টা জায়গা থেকে হেমোরেজ হবে। একটা হলো ভেসেল আছে, এখানে অ্যাঙ্গুলার ভেইন আছে। অ্যাঙ্গুলার ভেইন কীভাবে হবে? অ্যাঙ্গুলার ভেইন সুপ্রাট্রোক্লিয়ার সুপ্রাঅরবিটাল ভেইন নিয়ে অ্যাঙ্গুলার ভেইন হবে। অ্যাঙ্গুলার ভেইন যদি ইনজুরি হয় তাহলে হবে হেমোরেজ। তারপরে হচ্ছে অস্টিয়াম থেকে যেগুলো আছে, পেরিঅস্টিয়াম বা অস্টিয়াল যে ভেসেল যেগুলো আছে সেগুলো থেকে হবে। আর একটা হবে নেজাল মিউকাসা থেকে। এই 3 জায়গা থেকে বেরিয়ে যাবে। যদি অ্যাঙ্গুলার ভেইন থেকে হয় তাহলে লাইনিং করতে হবে। যদি পেরিঅস্টিয়াম থেকে হয় সেই ক্ষেত্রে আমরা হট কম্প্রেশন দিই। আর যদি নেজাল মিউকাসা থেকে হয় সেটার ক্ষেত্রে আমরা নেজাল প্যাকটা একটু টাইট করে দিই। নর্মালি আমরা নেজাল প্যাক দিই, কিন্তু সেই ক্ষেত্রে নেজাল প্যাক যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় সেই ক্ষেত্রে ফিলিং হয়। নেজাল প্যাক একটু টাইট করে দিই। নেজাল প্যাকে আমরা কি দিই? আমরা হলো একটা দেই হচ্ছে স্যার অ্যানেস্থেটিক্স লিপনোকেন দিই আমরা, জেসোকেন জেলি। একটা হলো জেসোকেন জেলি দিই, এর সাথে এড্রিনালিন ইনজেকশন দেই হচ্ছে জেসোকেন জেলির সাথে দিয়ে তারপর নেজাল প্যাক দিই, যাতে এখানে নেজাল মিউকাসা থেকে ব্লিডিং না হয়। তারপরে হচ্ছে পোস্টোপার্টিক কমপ্লিকেশন একটা কী হবে?
প্রাইমারি, সেকেন্ডারি রিঅ্যাকশন। রিঅ্যাকশনারি অ্যান্ড সেকেন্ডারি, মাঝখানে হচ্ছে রিঅ্যাকশনারি। প্রাইমারিতে পার অপারেটিভ, রিঅ্যাকশনারি হচ্ছে উইদিন 24 আওয়ার যদি হয়। কী কারণে হবে 24 আওয়ার্স? কী কারণে হতে পারে? স্লিপিং অফ লাইগেচার, স্লিপিং অফ ডিসপ্লেসমেন্ট অফ ক্লট। সেটার জন্য হবে। আরেকটা হলো সেকেন্ডারি হেমোরেজ। সেকেন্ডারি হেমোরেজের কজ একটা কাজ ইনফেকশন। ইনফেকশন। যদি ইনফেকশন নিয়ে আসে বা সেকেন্ডারি হেমোরেজ নিয়ে আসে, কী করবো আমরা? আমরা কী দিব? অ্যান্টিবায়োটিক। সেকেন্ডারি হেমোরেজের জন্য আমরা যদি একটা রোগী আসে তাহলে নেজাল প্যাক দেবে প্রথমে, তারপরে হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। কালচার সিএস করার জন্য আমরা পাস পাঠাবো, যেহেতু ইনফেকশন আছে কালচার সেন্সিটিভিটি করার জন্য পাস পাঠাবো, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেবো। আর তারপরে রুগী অ্যাসেস করে দেখবো ব্লাড লাগে দিই, যদি ব্লাড থাকে, ব্লাড লাগে তাহলে আমরা ব্লাড দিই। প্রথমে আমরা নেজাল প্যাক দিই, হেমোরেজ বন্ধ করবো, তারপরে অ্যান্টিবায়োটিক দিয়ে তারপরে বাকি লাগবে। এটা হলো আমাদের কমপ্লিকেশন, চিকিৎসা কমপ্লিকেশন সবচেয়ে। এখন হলো আমরা আগে বলছিলাম যে ক্রনিক ডিক্লোসিস্টেড, হোয়াই নট অ্যাকিউট? জিজ্ঞাসা করবে যে অ্যাকিউট না কেন? পেইনলেস। যদি অ্যাকিউট হয়েছে তাহলে পেইন থাকে। কয়টা ক্রাইটেরিয়া আছে অ্যাকিউট? চারটা। একটা হচ্ছে রেডনেস, সয়েলিং, টেন্ডারনেস, আর হলো কি রেস্ট টেম্পারেচার। রেডনেস হলে ওই চারটা যে ক্রাইটেরিয়া আছে অ্যাকিউট ইনফ্লামেশনের, সেটা মনে রাখতে হবে। যদি অ্যাকিউট হয় তাহলে কী করবো আমরা? অ্যাকিউটের জন্য আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিই। কনজারভেটিভ ম্যানেজমেন্ট কী দিয়ে দেই? একটা হলো অ্যান্টিবায়োটিক দেবো, অ্যান্টিবায়োটিক ওরালি অ্যান্টিবায়োটিক দেবো, অ্যান্টিহিস্টামিন দেবো, আর হলো অ্যান্টিবায়োটিক ড্রপ দেবো, পেইন কিলার দেবো। কী বলছি? একটা হলো ওরাল অ্যান্টিবায়োটিক, ওরাল অ্যান্টিবায়োটিক, ওরাল পেইন কিলার, অ্যান্টিহিস্টামিন আর অ্যান্টিবায়োটিক ড্রপ, আই ড্রপ, এগুলো দিব। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যেহেতু আমাদের এই শর্ট কেসে পেশেন্ট কম থাকে, আমরা কিন্তু ডোজ জিজ্ঞেস করি, কী অ্যান্টিবায়োটিক দিব, কী ডোজে দিব। ক্যাপসুল ফ্লুক্লোক্সাসিলিন দিই, ফ্লুক্লোক্সাসিলিন ক্যাপসুল, তোমরা লিখে রাখবে, ক্যাপসুল ফ্লুক্লোক্সাসিলিন 500 মিলিগ্রাম 6 আওয়ারলি দিই, 7 দিন। তারপরে পেইন কিলার দেবো, ডাইক্লোফেনাক দিই, পেইন কিলার ডাইক্লোফেনাক দিই 50 মিলিগ্রাম বিডি ডোজে দিই। এর সাথে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর দিই, যে কোনো অ্যান্টিহিস্টামিন দেবো, আর অ্যান্টিবায়োটিক ড্রপ দেব, অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিই। অ্যান্টিবায়োটিক আই ড্রপ কী কী আছে যদি জিজ্ঞাসা করে? ক্লোরফেনিনামিন। কী বললেন? না। মক্সিফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, তারপর আছে ক্লোরামফেনিকল। তুমি যেটা বলছো ক্লোরামফেনিকল এগুলো অ্যান্টিবায়োটিক। তারপরে এই যে ওষুধের ডোজ তো বলছি। তারপরে হচ্ছে আমরা যদি অ্যাকিউট স্টেজে, অ্যাকিউট যে ডিক্লোসিস্টাইটিসের ফেট কী হতে পারে, কী ফেট হবে? অ্যাকিউট ইনফ্লামেশনের ফেট কী? অ্যাকিউট ইনফ্লামেশনের ফেটগুলো বলো, 3-4টা ফেট আছে। একটা হলো কমপ্লিট রেজলিউশন হবে, একটা হলো ক্রনিক ট্রান্সফরমেশন হবে, একটা হলো অ্যাবসেস। এই 2-3টা বললে একটা হলো অ্যাবসেস হবে, কমপ্লিট রেজলিউশন হতে পারে, আর একটা হলো ক্রনিক ট্রান্সফরমেশন হবে, সেলুলাইটিস হতে পারে, অরবিটাল সেলুলাইটিস। যদি অরবিটাল সেলুলাইটিস হয় তাহলে কী হবে? অরবিটাল সেলুলাইটিস হলে এখানে অরবিটাল সেলুলাইটিস হলে যদি অরবিটাল সেলুলাইটিস এই অংশটুকু ব্লাড সাপ্লাই কোথায় যাবে, ভেনাস ড্রেনেজ কোথায় যাবে? ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস দেবে, তো এটা খুব ডেঞ্জার এরিয়া। তারপরে হচ্ছে আমরা এই রোগীর ক্ষেত্রে একটা উপদেশ দিই, একটা উপদেশ দেব, যদি রেজলিউশন হয়, তার যদি অ্যাকিউট স্টেজ সাবসাইড করে, তখন সে 1.5 মাস 6 to 8 উইকস পরে আসে ডিসিআর অপারেশন করে। এটা আমরা বলে দেবো ছুটির কাগজ। এটাও জিজ্ঞেস করে দেবো। এই এখান থেকে এইগুলো